আসসালামু আলাইকুম। আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, এবং আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের অনেক ধরনের গবেষণামূলক পেজ আছে, যেসব পেজগুলোতে আমরা সাধারণত কথা বলি। তারই মধ্যে একটি পেজ, সে হচ্ছে সিনেমা জগৎ। আসলে আপনারা এই রোজা রমজানের দিনে সিনেমা শব্দটা শুনে আটকে উঠবেন না। সমাজ সংস্কারকরা বলেন যে সিনেমার গুরুত্ব কী। তো সাধারণত সিনেমা বলতে আমরা সেটাই বুঝি। অনেকে মনে করে বিনোদন, অনেকে মনে করে অশ্লীলতা, অশ্লীল গান, নাচ। আসলে সিনেমা কাহিনী নির্ভর। সিনেমা অনেক আগে কাহিনী নির্ভর ছিল, সামাজিক সিনেমা ছিল, পারিবারিকভাবে দেখা যেত। পারিবারিক প্রেম, বিনোদন এবং দুঃখ যন্ত্রণার মানে সারবস্তু কাহিনীতে থাকতো। মানুষ সপরিবারে সিনেমা দেখে চোখের পানি ফেলতেন। সেই সিনেমা নষ্ট হয়ে গেছে পরবর্তী সময়, এখানে অশ্লীলতা ভর করেছে, ফলে সিনেমা হল নষ্ট হয়ে গেছে, সিনেমা হল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেজন্য একটি বাংলাদেশের মতো একটি দেশ, পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে অষ্টম, সেখানে শিক্ষা দীক্ষায় সবাই সম্পূর্ণভাবে মানে সচেতন না। তো এই জনগোষ্ঠীগুলোর যে জীবনধারা, তাদের যে শিক্ষাগত যোগ্যতা, তাদের যে শহরের উপকণ্ঠে বা গ্রামে গঞ্জে যেখানে তাদের বসবাস, তাদেরকে একটা শিক্ষামূলক বিনোদন দেওয়ার জন্য এই সিনেমা হলটা সাধারণত ভূমিকা রাখার কথা। তো এখন এই প্রশ্ন আসে যে এই সিনেমা হল কীভাবে তাহলে বাঁচানো যেতে পারে। হয়তো কেউ হয়তো বলবেন যে শুধু মসজিদ, মাদ্রাসা এগুলো বাঁচিয়ে রেখে সিনেমা হল ধ্বংস করে দেওয়া হোক। কিন্তু মানে এই মানুষগুলোকে যে মসজিদ মাদ্রাসায় আনতে হলে, এই মানুষগুলো যে অন্য ভিন্ন কোনো খাতে প্রবাহিত হচ্ছে কিনা, মাস্তানি, সন্ত্রাসী, কিশোর গ্যাং ইত্যাদি, মদ, গাঁজা, জোয়ার আড্ডা, সেখান থেকে অন্তপক্ষে মন্দের ভালো সিনেমা হল থেকে যদি ঘুরিয়ে আনা যায়, সেখানে যদি সুস্থ বিনোদন এবং শ্লীল, নট অশ্লীল, সেখানে কাহিনী সুন্দর, সেখানে শিক্ষামূলক, জ্ঞান তথ্য ভিত্তিক সেই সিনেমা হলগুলো প্রস্তুত করা কিন্তু প্রয়োজন। আমাদের সাথে আজকে আলোচনায় আছেন গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিম হোসা। ওনার দর্শনের চোখ থেকে আমাদের আসলে ব্যাখ্যা করা দরকার, সিনেমা হল বাঁচাতে হবে, কেন বাঁচাতে হবে, সিনেমা হল ধ্বংসের কারণ কি, এবং সেই সিনেমা হল রক্ষা করার কেন এত গুরুত্ব, সেই সব বিষয়গুলো আর একটু খুঁটিনাটি দর্শনের পাতা থেকে উনি চুলচেরা বিশ্লেষণ করবেন। আপনারা দেখছেন দার্শনিক আবু মহিম হোসা। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমার প্রশ্নের ধরন তো বুঝে গেছেন। জি, আপনি একটু ব্যাখ্যা করবেন সিনেমা হল কেন বাঁচাতে হবে। আপনাকে ধন্যবাদ। একসময় আমাদের বিনোদনের মাধ্যম ছিল সিনেমা, নাটক, কিন্তু এইগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। বাংলাদেশে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এখন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি, এটা আমাদের খতিয়ে দেখার দরকার। তো কেন বন্ধ হয়ে গেছে, তার কারণ হলো আমরা একসময় সিনেমা দেখেছি। সে সময় যে আপনি বললেন যে সিনেমা দেখে পারিবারিক একটা ঘটনা তুলে ধরলো, চোখের পানি ফেললো, আনন্দ পেল, কিন্তু সেই সব এখন আর নেই। এখন কি একটা কাহিনী, আমি স্পটে গিয়ে দেখেছি যে স্ক্রিপ্ট রাইটার স্পটে বসে স্ক্রিপ্ট তৈরি করেছে। তাহলে সেই স্ক্রিপ্টের মানটা কেমন হতে পারে, সেটা একটা প্রশ্নবিদ্ধ। তো এভাবে তো সিনেমার স্ক্রিপ্ট তৈরি করা যায় না। আর এইসব স্ক্রিপ্টের সিনেমা যে কী হতে পারে সেটা এখন বোঝা যাচ্ছে। একটা স্ক্রিপ্ট, একটা গল্পের আপনার চিত্রনাট্য হতে হবে আকর্ষণীয়, তারপর সংলাপ থাকতে হবে, যে সংলাপ জনগণের কথা বলবে, সংলাপ থাকবে। হতে পারে যেমন এখানে বাংলাদেশের মানে কত সিনেমা হল ছিল এবং কত সিনেমা হল বন্ধ হয়ে গেছে, অধিকাংশ সিনেমা হলই বন্ধ হয়ে গেছে। গুলিস্তান সিনেমা হলের মতো একটা সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার মানে এটা একটা ভয়াবহ ব্যাপার।
তাহলে বিনোদনের জন্য এদেশের জনগণ কোথায় যাবে, সেটা একটা প্রশ্ন। আমি আমার 4টে উপন্যাসের মধ্যে অস্তরাগ এটাকে সিনেমা করার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, এটা কথাবার্তা হচ্ছে। আরেকটি উপন্যাস আছে যুগ যুগ ধরে, এটা ফিলোসফিক্যাল বেসড উপন্যাস। এখানে যে সংলাপগুলো আছে, সেখান থেকে বোঝা যাবে যে সংলাপের ধরনটা কীরকম হওয়া উচিত। আমার এই উপন্যাসের নায়ক একসময় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারপর নাসাতে চাকরি করছে। সেখানে একটা ফরেনার সাথে প্রেম করে, তার সাথে বিয়ে হওয়ার পরে সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে আসার পরে তার আগে একটা ছেলে সন্তান হয়। বাংলাদেশে এসে সেই মহিলা ফরেনার অ্যাডজাস্ট করতে পারছে না, বিভিন্ন রকমের কথাবার্তা বলছে বাঙালির সম্পর্কে। তো পরবর্তীকালে এই বাচ্চাটা নিয়ে সে আবার আমেরিকা চলে যায়। এরপর থেকে আস্তে আস্তে সে একটু অ্যাবনর্মাল হয়ে যায়, চলাফেরার মধ্যে সেই কোনো ডিসিপ্লিন ছিল না, যদিও তার বাবা ছিলেন বিচারপতি। তিনি যে চলতেন, কোথায় যেতেন, কোথায় কি, কোনো উদ্দেশ্যবিহীনভাবে। একদিন তিনি রাস্তা ধরে যাচ্ছেন, তার দুই পাশে মানে গাছ, পার্ক বলেন আর কি, যেমন দুই পাশে গাছ, একটা রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে বসে কিছু সংখ্যক ছেলে মেয়ে মদ গাঁজা ফুঁকছে আর হাসাহাসি করতেছে। ওই পাশ দিয়ে যাওয়ার সময় এখানে আরেকটু কথা বলে রাখার দরকার যে তিনি গাছের যে জ্ঞান আছে এটা নিয়ে গবেষণা করে থাকেন, মানে, এবং চারা গাছের সাথেও কথা বলেন, চারা গাছ উত্তর দেয়, এরকম আর কি। তো ওই হাসাহাসি থেকে তিনি কাছে গিয়ে গর্জন করে ওঠেন যে স্টপ। ওরা হাসি থামিয়ে অবাক বিস্ময় দিশে তাকিয়ে যে এত বড় স্পর্ধাকার আছে আমাদের করতে, ধমক দিতে। তো বলছে এভাবে হাসতে তোমাদের লজ্জা করে না? তোর উত্তর দিল যে লজ্জা কিসের লজ্জা? তখন এই নায়ক বলতেছে তোমরা সভ্য যুগের বাসিন্দা হয়ে লজ্জাবোধ তোমাদের মধ্যে জন্মেনি? তো উত্তরে বলছে আমরা সভ্য যুগের বাসিন্দা বলেই লজ্জাবোধ হারিয়েছে, তাই মদ গাঁজা খেয়ে লজ্জাবোধের জন্ম দিচ্ছি। তখন হিরো বলতেছে আশ্চর্য, এই কথা আবার গর্ব করে বলছো? তখন ওরা বলল গর্ব নয়, ক্ষোভ, কারণ তোমাদের সভ্যতার আসল মুখোশ খসে পড়েছে ভিয়েতনামে, আফগানিস্তানে, লেবাননে, যেখানে তোমাদের সভ্যতার জানারগুলো উন্মাদ। তোমরা সভ্যতার বড়াই করছো, অথচ হিরোশিমার আকাশ বাতাস আজব বিষাক্ত আছে তোমাদের সভ্যতার ছোবলে। এরপরে বলতে চাও শুধু আমাদেরই লজ্জাবোধ থাকা উচিত? ও বিস্ময় হতবাক হয়ে গেছে, মানে বের হয়ে যায় বাতাসের মতো সে চুপসে গেছে বেলুনটা, এরকম। বুঝছো? ওরে তোদের বুকে এত ক্ষোভ, এত দুঃখ, তোরা এত সচেতন, তোরা এই ঘুণে ধরা সমাজের কথা তোরা একবারও চিন্তা করলি না। তোদের অভাবে সমাজের ন্যায় নীতির প্রাচীরগুলো ধসে পড়ছে। আমার লক্ষ্মী ভাই, তোরা সমাজের ছেলে, সমাজে ফিরে আয়। তোরা উত্তর করলো কিসের সমাজ? গত যুদ্ধে আমার বাবাকে হারিয়েছি, আমার ভাইকে হারিয়েছি, আমাদের কৌশল সকল স্বপ্ন ভেঙে গেছে, কই সমাজ তো কোনোদিন ফিরে তাকায়নি, আমাদের দুঃখ কোথায়? তখন উত্তর করলো তোরা তো একটা রত্ন হয়ে জন্মেছিস, তোদের মূল্য দেওয়ার ক্ষমতায় সমাজের নেই, বরং তোদের মূল্যবান হাতের ছোঁয়া দিয়ে সমাজকে মূল্যবান করতে হবে। আমার লক্ষ্মী ভাই, তোরা সমাজের ছেলে, সমাজে ফিরে। এর মধ্যে শিক্ষণীয় বিষয় হচ্ছে, শিক্ষণীয় বিষয় থাকতে হবে। শুধু সিনেমা বিনোদনের জন্য হলেই হবে না, বিনোদনের মাধ্যমে অনেক মেসেজ থাকতে হবে। যেমন এখানে একটা মেসেজ আছে। অস্তরাগ, আমি মনে করি যে যারা উপন্যাস লিখতে চান তাদের আমার এই 4টে উপন্যাস পড়তে হবে। পড়লে পরে আপনি লেখার একটা পাবেন, মানে একটা ধারণা পাবেন যে কিভাবে হওয়া উচিত। আর আমাদের দেশে হয় কি, সিনেমাগুলো এইরকম, একটা ছেলে একটা মেয়ে কলেজে যাচ্ছে, মেয়েটা ধাক্কা লাগলো, ইচ্ছা করে ধাক্কা দিল বা ধাক্কা লাগলো, হ্যাঁ বইগুলো পরেও তুলে দিয়ে তারপরে হ্যাঁ না প্রেম হলো,
প্রেমের মাঝখানে একটা ভিলেন আসলো, হাত নাচাচানি করলো, গান বাজনা করলো, করার পরে মারামারি হলো, মারামারি শেষে দেখা গেলো যে নায়ক জিতে গেল। হ্যাঁ, নায়ক জিতে গেলো। এই 10-12 জনের জন্য একই মানে অবাস্তব সব কাহিনী। কাহিনী। তো এই হলো আমাদের দেশের সিনেমার বর্তমান পরিস্থিতি। সিনেমা বাজাতে হলে সিনেমার দৃশ্যপট কাহিনী পাল্টাতে হবে। হ্যাঁ, পাল্টাইতে হবে এবং ওইভাবে থাকলে হবে না। এখন ব্যাপারটা হলো যে যেমন আমরা 50, 60, 70, 80 দশক পর্যন্ত যে গান সুরকার শিল্পী আমরা পেয়েছি, তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তো এখন সিনেমার যে স্ক্রিপ্ট রাইটার আগে যারা ছিল, এখন আর তারা নাই। এখন কমার্শিয়াল দৃষ্টিতে সিনেমা ফ্লপ করার কারণে কিন্তু এখন আর সিনেমা তৈরি হচ্ছে না। ফলে সিনেমা তৈরি না হওয়ার কারণে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমাদের উত্তরণের জন্য যা প্রয়োজন, যারা লেখেন, যারা মানে সৃজনশীল লেখা লিখতে পারেন, ভালো উপন্যাস, ভালো স্ক্রিপ্ট করতে পারেন, তাদেরকে ইনভাইট করতে হবে। যারা এই টাকা ইনভেস্ট করেন, তারা মনে করেন কি যে নিজে একটা গল্প দিলেন, এইটার উপর একটা স্ক্রিপ্ট তৈরি করলো, সেটা হবে না। যার যার সেক্টর, এখানে তো সিনেমা তৈরির জন্য অনেকগুলো সেক্টর আছে। আর পরিচালকের হতে হবে সর্বগুণে গুণান্বিত, স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, ক্যামেরার সম্পর্কে ধারণা থাকতে হবে। সেই পুরনো কালের যারা ছিলেন পরিচালক, তাদের কিন্তু একজনকে আর এখন দেখা যায় না। আমি তো ধরেন বেশ কিছুদিন এই গবেষণার আগে আমি অনেক সময় আপনার সিনেমা, আপনার এফডিসিতে যাতায়াত করেছি। আমি টেলিভিশনে 4টে নাটক লিখেছি এবং 4টে নাটকই আমার হিট করেছে। আপনি 500 নাটক থেকে আমার নাটকটাকে খুঁজে বের করতে পারবেন, এরকম আছে। এটাকে গবেষণামূলক এবং অনেক চিন্তা ভাবনা করে করতে হচ্ছে, যে হুট করে স্ক্রিপ্ট চাইলো আমার কাছে আর লিখে দিলাম, সেটা না। ফলে এই সিনেমা বিনোদনের এই বিষয়টিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যারা সৃজনশীল লেখক, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আর এর পাশাপাশি বলবো, যারা উপন্যাস লেখেন, দেখলাম উপন্যাসে ভরে গেছে, মানে লিখতে পারেন না, তিনিও একটা উপন্যাস লিখে বের করে ফেলছেন। ফলে এই উপন্যাসের দিক থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন, গুণগত মান না থাকাতে। এসে আপনার বইমেলাতে গেলাম, সেখানে দেখলাম যে বেশ উপন্যাস আসছে। উল্টায় পাল্টায় দেখলাম যে সেই উপন্যাস আপনার পড়ার উপযোগী মতো না। কাজেই আমাদের উচিত হবে এ বিষয়ে সচেতন হওয়া। সচেতন কে হবে? যারা সৃজনশীল লেখক, তাদেরকে আগে আসতে হবে। যারা স্ক্রিপ্ট লেখেন, তাদেরকে আগে আসতে হবে। সবাইকে আগে আসলে আমার আগে যে আসবে, এই খাত কি লাভজনক কিনা, দেখা যাচ্ছে যে এগুলো করে কোনো লাভ হয় না, আগে আসবে কেন? না, এটা ওইভাবে চিন্তা করতে হবে। সরকারকে ভূমিকা রাখতে হবে। না, সরকারকে ভূমিকা তো রাখতেই হবে, এবং লাভজনক কেন হয় না সেটা বুঝতে হবে। শুধু বিনোদন আপনার সৃজনশীল হতে হবে না। যেমন আমি এক সময় আপনার ওই যে বহুগুণে গুণান্বিত খান আতাউর রহমানের অফিসে গেছিলাম। ওনার পিছনে ছিল সত্যজিৎ রায়ের একটা ছবি। তা আমি আতা ভাই বললাম যে, আতা ভাই, আমি তো মনে করছি যে আপনার তো বিভিন্ন সেক্টরে আপনার অভিজ্ঞতা আছে, তো সত্যজিৎ রায়ের ছবি আপনার পিছনে করা, আপনার ছবি থাকবে সবার পিছনে। উনি বললো যে উনিও বড় মানে গুণী একজন শিল্পী, ধর্মদাস। হ্যাঁ, এই কারণে ওনার রাখছে। তো এই যে সৃজনশীল যে ছবি, তো আপনি এত গুণ, আপনি তো সৃজনশীল ছবি আপনি তৈরি করেন না কেন? বলে সৃজনশীল তো ছবি তৈরি করলে তো এটা তো চলে না, এর মধ্যে বিনোদন থাকতে হবে। তো সৃজনশীল ছবি তৈরি করতে গেলে, যেমন উচ্চাঙ্গ সঙ্গীত হলো সঙ্গীতের প্রাণ। এখন একটা অনুষ্ঠানে ওপেন শুধু সঙ্গীত গেয়েই আপনি চলে গেলেন, সেটা ফ্লপ করতে বাধ্য।
সেখানে থাকবে, উচ্চাঙ্গ সঙ্গীত থাকবে, পল্লীগীতি, ভাওয়াইয়া, তারপরে আনন্দ, কবিতা আবৃত্তি সব থাকতে হবে। এটি সবকিছু মিলেই তারপরে সেটা হবে। মানে তার মানে সিনেমাতে কিছু কমেডি থাকবে, নিশ্চয়ই সেটা অশ্লীলতার কোনো ধারে কাছে অবশ্যই না। এবং সেখানে ওই ধরনের শিক্ষা থাকতে হবে, অশ্লীলতা থেকে বাইরে চলে যাওয়া। কিন্তু অশ্লীলতা থাকে, তবে ছবিগুলো রিলিজ হয়, সেন্সর বোর্ড যে আটকায় না, এখানে কি এর কোনো সংস্কার প্রয়োজন আছে? না, সংস্কার প্রয়োজন তো অবশ্যই আছে। ওখানেও আবার লবিং গ্রুপিং আছে। আমি একটা প্রসঙ্গে আমি বলতে চাই যে গানের ব্যাপারে এই যে দুটো দল হয়েছে, আলেমরা বলছে গান হলো হারাম, আর আরেক দল বলছে গান হালাল। এখন হালাল হালাল প্রত্যেকটি জিনিসের মধ্যে হালাল এবং হালাল আছে। যেমন একটা গান আছে, অচরিতর গাছে পকা জাম্বিরক ফল কে খাবে। তো তাকে যখন প্রশ্ন করেছে, সে বলছে যে হিরোইনের একটা জাম্বুরা গাছ ছিল, সেখানে জাম্বুর হয়েছে, এটা ঠাট্টা করে বলছে। কিন্তু আসলে তো কোথায় ইঙ্গিত করছে, এটা ওই মা মেয়ে বাবা যদি থাকে তারা বুঝতে পারবে, হ্যাঁ দেখতে পারবে না। কিন্তু গান আছে, কোন গান হালাল? যেমন দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। আপনি একটু গান গাইতে পারেন? না, আমি গান একটু সুর দিয়ে আপনি যে 2 লাইন শোনাতেন এই গানটাই। আপনাদের যে ক্রিয়েটিভিটি আছে, নট অনলি রাইটার, দর্শন তত্ত্ব, দেন আপনি যে গানও গাইতে পারেন, 2 লাইন আমরা শুনতেই পারি। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নদী এলো, দুনিয়ায় নবী এলো, মা মেনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে, যার হৃদয় মাঝে কাবা। আসলে আমি একসময় চর্চা করতাম, আচ্ছা, কিন্তু সেই এই গবেষণার মধ্যে গিয়ে আমার সেই চর্চা। আর আমি তো খুব কনজারভেটিভ পরিবার, আমার বাবা ছিলেন, বাবা আবার এগুলো পছন্দ করতেন না। হ্যাঁ, পীর এবং কামেল এবং আপনার এই যে আমার বাবা পীর ছিলেন খান বাহাদুর আহসানুল্লাহ, যে আহসানি মিশন আশ্রিনিয়া ইউনিভার্সিটি এই নলতার। আমার সম্পর্কে মাতৃগর্ভে থাকা অবস্থায় ভবিষ্যৎবাণী করেছেন। তারপরে এই সৃজনশীল মানে এই যে দর্শন নিয়ে গবেষণা করতে গিয়ে, যে দর্শনের সাগরের নিচে এত মানিক, এটা খুঁজতে গিয়ে আমার সব, আমি সিনেমাতে অভিনয় করবো, আমাকে নিয়ে পরিচালকরা ঘুরতে সেই বয়সের আর কি। তো সেই মানিক কতগুলো পেলেন? হ্যাঁ, মানিক তো অবশ্যই আমি 450 বিষয়ে মতবাদ দিয়েছি যা পৃথিবীর কেউ দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, আমি মনে করি যে বাংলাদেশ সরকারকে দার্শনিক আবু মহি স্যারকে সম্মান করা উচিত, মূল্যায়ন করা উচিত, এবং তার বইগুলো রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিয়ে শিক্ষা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। আমি মনে করি যে দার্শনিক আবু মহি মোসা এমন একজন দার্শনিক যে তারপরে আর এরকম কোনো দার্শনিক আসার সম্ভাবনা খুবই কম, কারণ যে উনি দর্শন তত্ত্বের সকল পীঠ এবং সেই সাথে আরও আনুষঙ্গিক অন্যান্য গবেষণার সঙ্গে যেভাবে যুক্ত, রাজনীতি, অর্থনীতি, সমনীতি, সেই সাথে বিজ্ঞান এবং এই যে দর্শন, গাছেরও জ্ঞান আছে। আমি তো বিমোহিত, আমি এমন একজন ব্যক্তি, আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমি মনে করি যে এটা আমাদের যোগ্যতার থেকে বেশি প্রাপ্তি। জি বলছিলেন সিনেমা হল বাঁচাও। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যদি সরকার আগায় আসে, সরকার আগায় কার কাছে আসবে সেটা একটা প্রশ্ন। তাকে সরকারকে বেছে বের করতে হবে, বেছে বের করে আপনার পরিচালক, তারপরে চিত্রনাট্য যিনি তৈরি করেন তাকে, এনাদেরকে দিতে হবে। হ্যাঁ, চিত্রনাট্য যারা করে, স্ক্রিপ্ট যারা করে, দেখা গেল যে তার যে সম্মানী মাত্র 10,000 টাকা দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে নিল, আর সে অভাবের কারণে একটা স্ক্রিপ্ট লিখে দিল, তো সংসার চলবে না। হ্যাঁ, এখন এই যে 10,000 টাকা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখলো, এই স্ক্রিপ্ট তো কোনো কাজে আসবে না, সেটাই আর কি। তো এই জন্য সমাজের নানান স্তরের বাস্তবতা তুলে ধরতে হলে সিনেমা হলকে আগের মতো আরো বেশি পত্রিকার মাধ্যমে যে সমস্যাগুলো তুলে ধরায়, সিনেমার মধ্যে গুলোতে সে
আপনার একটা তুলে প্রশ্ন তুলে ধরা। করতে পারি? হ্যাঁ। সেটা হচ্ছে যে সিনেমা হলের যেমন আগে যেমন যাত্রাপালা ছিল, সেটার মধ্যে কিছু অশ্লীলতাও ছিল, অশ্লীলতা ছিল, সব মিলিয়ে সেটা মঞ্চ নাটক হলো। মঞ্চ নাটকের দিকে এক এক শ্রেণীর সৃজনশীল অভিনেতা নির্মাতা তারা গেলেন, সেখান থেকে কিন্তু সেই মঞ্চ নাটকের হাত ধরে কিন্তু অনেকে সিনেমা করে খুব ভালো করেছেন। সিনেমা হলের মৃত্যু মানে সিনেমা জগতের অপমৃত্যু হবার আগে সেই স্বর্ণালী দিনগুলোর কথা আপনি জানেন নিশ্চয়ই। সেই সিনেমা হলকে যে কৃতকর্ম লেখার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে তুলে ধরবার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেখানে বারবার ফোন আসছে। আমাদের এই ফোনটাই লাইভ করি, যেই ফোন আসে কেটে যায়, রিজিউম করি, আবার ফ্রন্ট লাইন আনি। যাক, এখন আপনি এই বিষয়ে এই সর্বশেষ প্রসঙ্গে আমি এই সিনেমার স্ক্রিপ্ট প্রসঙ্গে একটা বিষয় আমি টেনে নিয়েছি। আপনার নিশ্চয়ই আপনি এই এই ছবিটা দেখেছেন, ওই যে কি ছবি এটা, ওই যে ডুবে গেল জাহাজ, পাওয়া আছে টাইটানিক। টাইটানিক ছবিটা দেখেছেন। টাইটানিক ছবিটা একটা ঘটনা ঘটছে, যে বিশ্বের সর্ববৃহৎ একটা জাহাজ, এবং ঘোষণা করছে যে এটা কোনোদিন ডুববে না, অথচ একটা বরফের পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ডুবে গেছে। এখন এই যে ডুবে যাওয়ার সাথে এটা সিনেমা করা হয়েছে এবং আমার ব্যবসা সফল ছবি হয়েছে। এর কারণ হচ্ছে এই যে যে ঘটনাটা ঘটলো, শুধু সেই ঘটনার উপরে যদি এটা করা হতো, শুট করা হতো, তাহলে এটা হতো ডকুমেন্টারি। আচ্ছা আচ্ছা। এর সাথে প্রেমের একটা বিষয় লাগাই দিয়া আকর্ষণীয় করে এটা একটা ব্যবসা সফল ছবি হয়েছে, এবং অনেকগুলো ট্রেডে, অনেকগুলো সেক্টরে সে, যদিও টাইটানিক সিনেমায় কিছুটা অশ্লীলতা আছে পাশ্চাত্যের নিরিখে, বাংলাদেশে সেটা সম্ভব না, বাংলাদেশে এটা ওইভাবে সম্ভব না। পরবর্তীকালে বোধহয় বাংলাদেশে করার জন্য ওইসব সিকোয়েন্স গুলো বাদ দেওয়া হয়েছে আর কি। আচ্ছা। তো এই জিনিসটা যদি বুঝতে পারা যায়, দেখেন এই মানুষকে হুশ করার আর একটা জিনিস আছে। আমার অস্তরাক এটাকে স্ক্রিপ্ট করা হয়েছে, সেখানে আপনার পারিবারিকভাবে মেয়েটার ডাক্তার, সে চাকরি করতেছে, মানে মা, ছেলেরা সবাই এই ছেলের প্রতি, কিন্তু বাবার সাথে এখনো এখানে তো একটা মেয়ের জন্মবার্ষিকী, আপনার বান্ধবীরা আসবে, অনেকে আসবে, তাকে নিমন্ত্রণ করা হয়েছে এবং বাবার সাথে পরিচয় করে দেবে। তো সে ইচ্ছা করে হোক অথবা অন্য কোনো কারণেই হোক ভুলে গেছে, এরকম হইতে পারে। পরে গিয়ে তারে চার্জ করছে, তুমি আমার জন্মবার্ষিকীতে কেন গেলে না? মেয়েটা ও বুঝাতে চাচ্ছে যে আমার মনে ছিল না, আমি কাজের চাপে ভুলে গেছি। তো সে কোনোভাবে বুঝতে চেষ্টা করে না, বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে, কিছু দিতে হবে, সেই ভয়তে তুমি যাওনি। তখন ও রাতে একটু হয়ে বললো যে তোমাদের সমস্ত ফুলের তোড়া নিয়ে খুশি হতে পারে না, জন্মবার্ষিকী মানে দামি দামি উপহারের প্রত্যাশা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হয়েছে, তোমার এই ধরনের কথা আর বলার দরকার নেই, চলো তাই বেরোই। এই যে জিনিসটা একটা খোঁচা দেওয়া হয়েছে, এটা কিন্তু যারা মনে করে যে আমার জন্মবার্ষিকী থেকে অনেক কিছু পাওয়া যাবে, এ থেকে বিরত থাকার চেষ্টা করবে বলে আমি মনে করি, বা সীমিত থাকা দরকার। তো আলোচনা, দীর্ঘ আলোচনার মধ্যে আমরা না যেয়ে আমরা চাই যে ধারাবাহিকভাবে এই সিনেমা জগৎ গ্রিন পার্টি বাংলাদেশের সৌজন্যে যে পেজটি নির্মিত হয়েছে, সেখানে মাঝে মাঝেই আপনার এই উপন্যাস, আপনার সিনেমা জগৎ বা আপনার স্ক্রিপ্ট এবং আপনার এই পরামর্শগুলো সন্নিবেশিত হবে। তো খুবই মানে আগ্রহ বোধ যারা করবেন তারা এই পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। একটি কথা বলতে পারি যে যদি সিনেমা জগতের কেউ এই সিনেমার মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে চান, দার্শনিক আবু মহি মুসার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা এখানে কমেন্ট দিবেন, আমরা আপনাদেরকে খুঁজে বের করব। এবং নিশ্চয়ই বাংলাদেশকে সঠিক পথে ফেরত আনার জন্য বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচাতে হবে, সেই সাথে সিনেমা জগৎকেও বাঁচাতে হবে। যদিও এই সিনেমা জগতের বিরুদ্ধে অনেক মৌলবাদ বা অনেক মানে মাওলানারা বিরোধিতা করেন, কিন্তু তাদের এটা বোঝা উচিত যে এটা একটা স্টেয়ার, সিঁড়ি, মানুষের নৈতিক মানবিক মূল্যবোধকে, আদর্শকে সঠিকভাবে গঠিত করবার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে একটা জায়গা তো আপনাকে দিতে হবে। যেমন আমরা পার্ক নির্মাণ করি, সেখানে সেরকম সিনেমা হল কাহিনী নির্ভর, এটাতে বিনোদনও থাকবে,
সেটাকে মানুষকে ভালো হবার পথে একটা সিঁড়ি, বাট আপনার ধর্মীয় উপাখ্যান, ধর্মীয় চিন্তা চেতনা এবং নামাজ রোজা এগুলো তো থাকবেই। এইগুলোতে পুরোপুরিভাবে আকৃষ্ট হওয়ার জন্য পারিপার্শ্বিক ব্যবস্থাগুলোকে আর একটু শ্লীল করতে হবে, আর একটু গতিশীল করতে হবে, এবং সেই সূত্র ধরে আমরা বলতে চাই সিনেমা হল বাঁচাও। শেষ কথা জাতির উদ্দেশ্যে কি বলবেন? না, জাতির উদ্দেশ্যে আমি যে কথা বলতে, এই যে আপনি আলেমদের কথা বললেন, এরা বিতর্ক সৃষ্টি করছে, বলে যে গান বাজনা হারাম, আর একদল আলেম বলছে যে হালাল। কিন্তু এখানে আপনি এই যে যে গানটার কথা আমি বললাম, দেদে পাল তুলে দে, এটা তো হারাম বলার কোনোই নেই। এখন বাজনার কথা বলা হয়েছে, ঢোল বাদ্য, এটা কি হারাম? আমরা চিংড়ি মাছ খেয়ে থাকি, এটা কিন্তু হারামও না, হালাল না, মকরুহ। তো যদি পুরোপুরি যদি এই বাজনাটা হারাম হতো, তাহলে আর্মি, পুলিশ, বিডিআরের যে ট্রেনিং এর সময় যে ঢোলবাদ্য করা হয়, নাই তো বন্ধ হতো, প্যারেড হবে না। এটাকে আমরা ইসলামিক কান্ট্রি তো হয় এরকম বাদ্য, এটা সব জায়গায়, সৌদি আরবে হয়। হ্যাঁ শিওর শিওর, এই বাজনা ছাড়া কোনো ট্রেনিং হবে না এই ধরনের মিলিটারি। আচ্ছা, সেখানে আমরা এটাকে মকরুহ বলতে পারি। মানে আমরা এটাকে কি করে হারাম বলি? যেমন একটা মশা মারতে গেলে তো যে ফকার মেশিন শব্দ করে, হয়তো এটা বাজনা বলা, হ্যাঁ, শুনতে ভালো লাগবে আর খারাপ লাগবে। শব্দ, দোতনা, বাজনা, ছন্দ, এইগুলো এগুলো তো নিষেধ হওয়ার কথা না, তারপরেও তার মধ্যে কতটুকু শ্লীলতা আছে দেখবার না, বিষয়। এখন এই যে এখন যে গানগুলো হচ্ছে, ডিজে গান, বাজনার চোটে আপনার বাণী শোনা যায় না, বাণী বোঝা যায় না। ও আচ্ছা, সেইগুলো নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, না, সেগুলো নিয়ন্ত্রণ করবে কে? এগুলো তো আপনি যদি কেউ না করে, তাহলে তো ওটা বলেই করা যাবে না আর কি। ওরা যতটুকু জানে ওইটাই ওরা করতেছে, মনে করে যে এইটাই সাংঘাতিক ব্যাপার। যেটা বলছিলাম সেটা হচ্ছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? সেই যিনি বাঁধবেন তার নাম সরকার। সরকারকে বলবো যে আপনারা এগিয়ে আসেন এবং এসে এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধেন, যাতে করে সব কিছু নিয়ন্ত্রণে আসে। এবং সরকার অবশ্য কাজ করছেন, আলেমদের সঙ্গে আলোচনা করছেন কীভাবে জাকাত ব্যবস্থাকে আরও বেশি উন্নত করা যায়। সরকার আপ্রাণ চেষ্টা করছেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন একটি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন যে বিষয়টি বুঝতে হলে আমাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে, এবং সত্যি সত্যি সৃজনশীল সিনেমা জগৎকে বাঁচিয়ে রাখতে হলে, সিনেমা হলকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার কাছে আমাদেরকে বারবারই আসতে হবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।